হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো। তো আমরা অষ্টম শ্রেণীতে যেটা পড়াচ্ছিলাম, তো 4 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে কি না, কার্বন যে মৌলটা সম্পর্কে পড়েছিলাম, যে কার্বন যে মৌলটা বিভিন্ন যৌগরূপে কিন্তু এই পরিবেশ তথা এই বিশ্বের সব জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে। সে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান থেকে শুরু করে মাটি থেকে শুরু করে জীবদেহদের মধ্যে বিভিন্ন উপাদানের মধ্যে উৎসেচক হরমোন থেকে শুরু করে সমস্ত প্রকার যে বিভিন্ন যৌগগুলোর মধ্যে আমরা কার্বনকে পেয়ে থাকি। এবং তার কারণ হিসাবে আমরা জেনেছিলাম যে দুটো বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলো তার দেখা যায়। তো আমরা আগের ক্লাসে বিভিন্ন যৌগ সম্পর্কে জেনেছিলাম, বিভিন্ন প্রকার কার্বন যৌগ এবং কার্বন চক্র সম্পর্কে জেনেছিলাম, যে চক্রাকার পদ্ধতিতে কার্বনটা বায়ুমণ্ডল বা পরিবেশ থেকে জীবজগতে এবং জীবজগৎ থেকে পরিবেশের মধ্যে আবর্তিত হচ্ছে, সেইগুলো একটা আমরা সংক্ষিপ্ত ক্লাসে আলোচনাটা করেছি। তো আজকের ক্লাসে আমরা যেটা বেসিক্যালি আলোচনাটা করব, যে বহুরূপতা, যে মূল হেডলাইনটা আমরা রয়েছে যে বহুরূপতা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই বহুরূপতা কিন্তু দেখায় হচ্ছে কার্বন যে মৌলটা। তো এখন এবং সেই সঙ্গে সঙ্গে কার্বন মৌলটার যে বহুরূপতাগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে আমাদের দেখার উপর ভিত্তি করে বা যেভাবে কার্বনের বিভিন্ন বহুরূপতাগুলোকে দেখা যাচ্ছে, সেইটা দুভাবে আমরা ভাগ করে নিয়তকার যে রূপভেদগুলো আজকে আমরা আলোচনাটা করব। তো প্রথমে চলে আসছে এই বহুরূপতা জিনিসটা বা অ্যালোট্রপি জিনিসটা কি। বহুরূপতা কথার অর্থাৎ আমরা তো সবাই অনেকে ছদ্মবেশ দেখে থাকি। কোনো একজন লোক বা কোনো একটা ছাত্র কি করেছে, ছদ্মবেশ প্রতিযোগিতায় বিভিন্ন রূপ সে প্রদর্শন করছে। অর্থাৎ একই ব্যক্তি সে যখন বিভিন্ন রূপে প্রদর্শিত হয়ে থাকে দর্শকদের সামনে বা আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখন সেই যে তার বিভিন্ন যে রূপগুলোকে আমরা বলবো কি না রূপ, বহুরূপতা। অর্থাৎ সে বহুরূপী একটা। অর্থাৎ এক্ষেত্রে আমরা পারমাণবিক জগতে বা অণুজগতে বা পদার্থ জগতে আমরা কতগুলো মৌলিক পদার্থের কথা জানবো, যে সমস্ত মৌলিক পদার্থগুলো তারা গ্যাসীয় হতে পারে বা কঠিন অবস্থায় থেকে বিভিন্ন রূপ তারা প্রদর্শন করে। এবং যখন তারা এরকম বিভিন্ন রূপে থাকে, সেই বিভিন্ন রূপে থাকার যে অবস্থাটাকে আমরা বহুরূপতা বলছি, সেই বহুরূপতাগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? যে তাদের মধ্যে হয়তো রঙের সামান্য পার্থক্য দেখা যেতে পারে, রং, গন্ধ, বর্ণ, এই সমস্ত বা দ্রাব্যতা, বিভিন্ন ভৌত ধর্মের কিছু তাদের পরিবর্তনটা দেখা যাবে। বিশেষ করে রাসায়নিক ধর্মের কিন্তু তত বেশি পার্থক্য তাদের মধ্যে দেখা যাবে না। রাসায়নিক ধর্ম কাকে বলে কোনো পদার্থের, সেটা আমরা জেনেছি না, যার সাহায্যে পদার্থটার যে বিক্রিয়া করার প্রবণতা, ইচ্ছা, তীব্রতা, এই সমস্তগুলো জানা যাবে, সেইটাকে বলা হচ্ছে কিনা রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্মের তেমন কোনো পার্থক্য থাকবে না, কিন্তু ভৌত ধর্মের অনেক পার্থক্য চলে আসে, যেগুলো বললাম রঙের পার্থক্য। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে রাসায়নিক ধর্মেরও সামান্য পার্থক্য আছে। তো সেইগুলো আমরা পরবর্তী আলোচনাটা করব। তো এখন চলে আসছি এই যে বহুরূপতা তাহলে কাকে বলে না, কোনো মৌলিক পদার্থ বিভিন্ন রূপে তারা অবস্থান করে এবং বিভিন্ন ধর্ম তারা প্রদর্শন করে। এই বিভিন্ন অবস্থায় থাকা মৌলগুলো কি বলা হয়, তাদের পরস্পরের বহুরূপতা। বোঝা গেছে? তো সেই বহুরূপতাটা এইটা হচ্ছে তার সংজ্ঞার মধ্যে। এবার বহুরূপতাটা কারা কারা দেখায় আমাদের কিছু উদাহরণ জানতে হবে। যদিও আমরা দেখেছি বা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কার্বন, অর্থাৎ কার্বন মৌলটার বহুরূপতা তো আছেই, আমরা জানবো। সঙ্গে সঙ্গে আরো কিছু মৌলিক পদার্থ আমরা জানবো যাদের বহুরূপতা রয়েছে, যেমন কি সালফার নামক মৌলটা, তারও কিন্তু বহুরূপতা রয়েছে। তাদের একটা ছোট্ট পরীক্ষা করে আমরা দেখাবো বা বইতে রয়েছে যেটা, যে সেখানে তাদের বিভিন্ন রঙের পার্থক্য দেখা যাচ্ছে। তাছাড়া কার্বন ছাড়াও, সালফার ছাড়াও আমরা দেখব যে ফসফরাস কিংবা বোরন, এই সমস্ত মৌলিক পদার্থগুলোরও কিন্তু বহুরূপতা দেখা যায়। তাহলে বহুরূপতা কাকে বলে আমরা সংজ্ঞাটা জানলাম। সঙ্গে সঙ্গে বহুরূপতা কাদের দেখা যায় উদাহরণগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। উদাহরণগুলোর মধ্যে কার্বনের তো থাকে, আমরা সিম্বলিক্যালি লিখছি, কার্বন মৌলটার তো বহুরূপতা থাকেই। এবং কার্বন মৌলটার বহুরূপতাটা এত ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাই, সেই জন্য এটাকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হিসাবে রেখেছি এই অষ্টম শ্রেণীতে। তো কার্বন মৌলটা ছাড়াও আমরা বলছি কি সালফার, ফসফরাস, বোরন ইত্যাদি ইত্যাদি মৌল, এমনকি অক্সিজেন,
এটা একটা অক্সিজেন, আমরা জানি একটা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় মৌলিক পদার্থ। সেই অক্সিজেনেরও কিন্তু দুটো যে বহুরূপতা তাদের দেখায়, ভিন্ন ভিন্ন রূপে সে অবস্থান করে। অক্সিজেনের দুটো যে বিভিন্ন অবস্থা, কি একটা হচ্ছে অক্সিজেন গ্যাস রূপে এই বায়ুমণ্ডলে রয়েছে, তাছাড়া কিন্তু ওজোন গ্যাস রূপে, আমরা যে ওজোন গ্যাস পড়েছি তার সংকেত হচ্ছে কিনা O3। এটার আমরা জানি যে ওজোন স্তরে, বায়ুমণ্ডলে একটা বিশেষ স্তরে কিন্তু এই গ্যাসটা রয়েছে, তাহলে ওজোন গ্যাসটারও রয়েছে। অর্থাৎ কার্বনেরও যেমন বিভিন্ন রূপভেদগুলো আমরা পড়বো, সালফার, সালফারেরও দু প্রকারের রূপভেদ রয়েছে, একটা যে নিয়তকার সালফার, অনিয়তকার সালফার, এই রকম দুটো রূপভেদ রয়েছে। এছাড়াও আমরা ফসফরাসের লাল ফসফরাস, সাদা ফসফরাস, বোরনের ক্ষেত্রেও তার রূপভেদগুলো রয়েছে। এইরকম বিভিন্ন উদাহরণগুলো আমাদের জানা। সঙ্গে সঙ্গে এই যে বহুরূপতার মূল কারণটা কি, এইটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বর্তমান বিষয়। এই বহুরূপতা ধর্মটা বা বহুরূপে অবস্থান করার মূল কারণটা কি? না, আমরা যে বললাম এই সমস্ত মৌলিক পদার্থগুলো বিশেষ করে কি তারা এমনভাবে তারা অবস্থান করে, তারা নিজেদের মধ্যে কাঠামো তৈরি করে, সেই যে সুনির্দিষ্ট কাঠামোগুলোর চেঞ্জের দরুন কিন্তু এই রকম বিভিন্ন প্রকার বহুরূপতাগুলো দেখাচ্ছে। তো সেই বহুরূপতার মূল কারণ কিন্তু আমরা জানবো যে কেলাস বা ক্রিস্টাল। কেলাস বা ক্রিস্টাল, ক্রিস্টাল কথাটার অর্থ কি? যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার আকৃতি বিশিষ্ট যে অণুর গঠনকে বলা হচ্ছে কেলাস। অর্থাৎ এই কার্বন পরমাণুগুলো তারা যখন নিজেদের মধ্যে সজ্জা করে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার তৈরি করবে, বিভিন্ন ভিন্ন আকার তৈরি করতে পারে, সেই আকারের উপর ভিত্তি করে কিংবা সালফার কিংবা ফসফরাস কিংবা বোরন কিংবা অক্সিজেন এদের নিজেদের একটা যে বিভিন্ন আকার তৈরি করতে পারে, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট তৈরি করতে পারে যে অণুর গঠনটা, তাকেই বলা হচ্ছে কেলাস। সেই গঠনের পার্থক্যের জন্যই তাহলে ওই ভিন্ন ভিন্ন বহুরূপতাগুলো দেখাচ্ছে। তো এখন এই যে কেলাস বা ক্রিস্টালটা সচরাচর আমরা কিন্তু যে শুধুমাত্র মৌলিক পদার্থের ক্রিস্টাল হয়ে থাকবে তা নয়। কেলাস যখন আমরা দেখব যে মৌলিক পদার্থের ক্ষেত্রে এই ক্রিস্টাল তৈরি হলে সেটা আমরা বহুরূপতা ধর্মের দেখাচ্ছে। তাছাড়া যৌগিক পদার্থেরও তো ক্রিস্টালগুলো আমরা সচরাচর দেখে থাকি। যৌগিক পদার্থের ক্রিস্টাল, যৌগিক পদার্থের ক্রিস্টালগুলো সাধারণত আমরা দেখে থাকি, বিশেষ করে আমরা বাড়িতে যে আছে খাদ্য লবণ কিংবা চিনি রয়েছে, কিংবা আমরা যদি সার দোকান থেকে অনেক সময় তুঁতের কিনে আনি, কিংবা বাড়িতে তো আফটার সেভ করার পর অনেক আমরা হচ্ছে কি ফিটকিরির যে ব্যবহার, ফটকিরি যাকে বলা হচ্ছে, সেই সমস্ত সেগুলো কিন্তু যৌগিক পদার্থ, সেই তাদের হচ্ছে সেই ক্রিস্টাল। অর্থাৎ ক্রিস্টালগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যৌগিক পদার্থের ক্রিস্টালগুলো সচরাচর আমরা আমাদের যে ব্যবহারিক জগতে বিশেষ করে দেখে থাকি। সেই যৌগিক পদার্থের ক্রিস্টালগুলোর উদাহরণ, যৌগিক পদার্থের ক্রিস্টালগুলো যেমন কি বললাম, তুঁতের ক্রিস্টাল হতে পারে, তুঁতে, কিংবা হতে পারে কি চিনি হতে পারে, চিনির ক্রিস্টাল, কিংবা নুনের ক্রিস্টাল হতে পারে, কিংবা ফটকিরির ক্রিস্টাল হতে পারে। এইগুলো হচ্ছে কিনা যৌগিক পদার্থের বিভিন্ন ক্রিস্টালগুলো আমরা দেখেছি। তো এই ক্রিস্টালই প্রকৃতপক্ষে কিন্তু বহুরূপতা সৃষ্টির জন্য দায়ী মৌলিক পদার্থের ক্ষেত্রে। মৌলিক পদার্থের ক্ষেত্রে যখন এই ক্রিস্টালগুলো তৈরি হবে, ক্রিস্টালগুলো যখন মৌলিক পদার্থে তৈরি হবে, তখনই তারা বহুরূপী বিভিন্ন ধর্ম দেখাচ্ছে। অর্থাৎ কি আমরা যখনই দেখব যে অণুর গঠনের আকার চেঞ্জ হচ্ছে, অণুর গঠন বিভিন্ন সংখ্যক পরমাণু মিলে যখন অণু তৈরি করছে, সেই অণুর আকৃতি চেঞ্জ হচ্ছে। এখন আকার আকৃতি চেঞ্জ হলেই অণুর তাদের রং কিংবা তাদের যে অ্যাক্টিভিটির পরিবর্তন ঘটে যাবে, বিভিন্ন ভৌত ধর্মেরও চেঞ্জ এসে যাবে। তো সেইটা আমরা এবারে চলে আসছি আমাদের যে প্রধান বিষয়, সেটা হচ্ছে কিনা কার্বন মৌলটার বহুরূপতাটা নিয়ে আমরা এখানে আলোচনাটা করব। তো কার্বন যে মৌলটার বহুরূপতা অনেক বেশি পরিমাণে আমরা কিন্তু দেখতে পাই। এখন এই কার্বন মৌলটাকে আমরা যেভাবে দেখে থাকি বিভিন্ন অবস্থায়, সেই অবস্থায় দেখার উপর ভিত্তি করে আমরা কার্বনের বহুরূপতাটাকে দুভাগে ভাগ করেছি। কার্বনের বহুরূপতাটাকে আমরা, কার্বনের যে বহুরূপতা আমরা এটাকে দুভাগে ভাগ করেছি। তো এই কার্বনের বহুরূপতাতে যাওয়ার আগে এই যে বহুরূপতাটা আমরা বলছি বিভিন্ন মৌলের যে বিভিন্ন রূপে সে অবস্থান করতে পারে,
সেই তাদের বহুরূপতাগুলোর কিছু বৈশিষ্ট্যের আমরা একটু তুলনাটা করব। তাদের যেমন ভৌত ধর্ম রং, গন্ধ, বর্ণ, দ্রাব্যতা, এই সমস্ত কিছু পরিবর্তন বা তাদের পার্থক্য আমরা দেখে থাকি বহুরূপতার বৈশিষ্ট্যের মধ্যে। তাদের রাসায়নিক ধর্মেরও কিন্তু সক্রিয়তার কিন্তু পার্থক্য আমরা দেখব। অর্থাৎ বহুরূপতার বৈশিষ্ট্যতে আমরা ভৌত ধর্মের কিছু ভৌত বৈশিষ্ট্য অর্থাৎ কি দেখবো যে ভৌত বৈশিষ্ট্যগুলো পৃথক পৃথক হতে পারে, আর রাসায়নিক ধর্মে সাধারণত পৃথক হয় না, রাসায়নিক ধর্মগুলো সাধারণত পৃথক হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়তা বা রাসায়নিক বিক্রিয়া করার প্রবণতাটা পার্থক্য অনেক সময় ঘটে যায়। বিশেষ করে যেমন আমরা ওজনের সক্রিয়তা বা অক্সিজেনের সক্রিয়তা আলাদা আলাদা, তেমনি ভাবে ফসফরাসের যে সক্রিয়তা, সেই লাল ফসফরাস, সাদা ফসফরাস, এদের সক্রিয়তার মধ্যে পার্থক্য দেখবো আমরা। ঠিক তেমনি ভাবে যে সালফার P4 আর সালফার S8, এই সালফারের সক্রিয়তার মধ্যেও আমরা পার্থক্য দেখে থাকবো। তার রাসায়নিক ধর্মের সক্রিয়তাটা কিন্তু আমরা অনেকটা পার্থক্য দেখব। তো লাল ফসফরাসটা আমরা জানি কম সক্রিয়, সাদা ফসফরাস বেশি সক্রিয়। তো সেই রকম আবার রাসায়নিক ধর্মের মধ্যে আমরা বলতে পারি এই যে বিভিন্ন রূপে যে মৌলগুলো থাকতে পারে বহুরূপী অবস্থায়, তখন এক যে বহুরূপ থেকে অন্য বহুরূপে কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যায়। অর্থাৎ কি কোনো একটা বহুরূপী অবস্থা থেকে ভৌত অবস্থা থেকে অন্য একটা অবস্থায় কিন্তু বিশেষ কন্ডিশন, তাপ, চাপ প্রয়োগ করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। একে বলা হচ্ছে কি আন্তঃপরিবর্তন। বিভিন্ন ভৌত যে পরিবর্তনকে করে আমরা যে বহুরূপ থেকে অন্য একটা বহুরূপী অবস্থায় চলে যেতে পারি, সেটাকে বলা হচ্ছে আন্তঃপরিবর্তন। এই আন্তঃপরিবর্তনও কিন্তু ঘটানো সম্ভব, তবে কিনা যে কার্বন যে মৌলটার অন্তঃপরিবর্তনটা কিন্তু অনেকটাই কঠিন। আমাদের বইতে যেটা সালফারের যে বহুরূপতাটার পরিবর্তন এখানে দেখানো হয়েছে, যে সেটা কিন্তু সহজে কিন্তু একটা অবস্থা থেকে অন্য একটা যে অনিয়তকার থেকে নিয়তকার ক্রিস্টালে পরিবর্তন আমরা করতে পারছি, কিন্তু কার্বনের যে আন্তঃপরিবর্তন এটা কিন্তু অতটা সহজ নয়। তো আমরা বুঝলাম যে বহুরূপতার বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ বহুরূপী যৌগগুলোর মধ্যে তার ভৌত ধর্মগুলো সাধারণত কি রকমের হবে, কিংবা তাদের রাসায়নিক ধর্মের মধ্যে কি কি প্রধান প্রধান লক্ষণগুলো আমরা দেখতে পাবো। তো এরপরে যেটা আমাদের প্রধান আলোচনার বিষয়, যে কার্বনের বহুরূপতা, দ্বিতীয় আলোচনার বিষয়টা যেটা, যে কার্বনের যে বহুরূপতা, অর্থাৎ আমাদের দেখার উপর ভিত্তি করে আমরা কি রকম ভাবে বিভিন্ন অবস্থায় কার্বনগুলোকে দেখে থাকি, তার উপর ভিত্তি করে দুটো ভাগে সাধারণত ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি যে সমস্ত রূপভেদগুলির মধ্যে অণুর যে সুনির্দিষ্ট গঠন রয়েছে তাকে বলা হচ্ছে কি নিয়তকার রূপভেদ, আর একটা কি অনিয়তকার। এই নিয়তাকার বা ক্রিস্টালাইন বলছে, আর হচ্ছে অ্যামরফাস সলিড, অর্থাৎ অনিয়তাকার কার্বন। অর্থাৎ যে সমস্ত রূপভেদগুলোর যদি অণুর গঠন দেখা যাবে তাদের নির্দিষ্ট কোনো অণুর গঠন নেই। তাহলে কার্বনের এইরকম দু প্রকারের অবস্থায় আমরা দেখে থাকি কার্বনের বিভিন্ন রূপভেদগুলোকে। সেই নিয়তাকার রূপভেদগুলো আবার আমরা জানি যে তিনটা অবস্থায় প্রধানত কার্বনের যে রূপভেদ দেখা যায়। একটা হচ্ছে হীরক, এই হীরক, আর একটা হচ্ছে গ্রাফাইট, আর একটা হচ্ছে সদ্য আবিষ্কৃত হয়েছে, বেশি পুরনো নয়, ফুলারিন। এই তিনটা অবস্থায় কিন্তু কার্বনের যে রূপভেদগুলো তিনটা দেখা যাচ্ছে, এদের অণুর কিন্তু নির্দিষ্ট গঠন রয়েছে। এবং অনিয়তকার আরো কিছু রূপভেদে আমরা দেখতে পাই যেখানে অণুগুলোর নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যেমন কি অঙ্গার বা চারকোল যাকে বলা হচ্ছে, কিংবা কোক, কিংবা গ্যাস কার্বন। আর হচ্ছে অঙ্গার বা চারকোল, গ্যাস কার্বন, আর হচ্ছে কি আমাদের আরেকটা রয়েছে ভূষাকালি। এই যে অবস্থায় কিন্তু কার্বনের আরেক প্রকার রূপভেদগুলো দেখা যায়, যেখানে আমরা কি বললাম যে সেই যে অবস্থায় মধ্যে অণুগুলোর সুনির্দিষ্ট কোনো আকৃতি নেই।
এখন এই অঙ্গারটাকে আমাদের আরো ভাগে ভাগ করা হয়েছে। প্রাণীজ পদার্থ থেকে যদি আমি অঙ্গারটাকে তৈরি করি তাকে বলা হবে প্রাণীজ অঙ্গার, আর উদ্ভিজ্জ পদার্থ থেকে আমরা যদি তৈরি করি সেটা উদ্ভিজ্জ অঙ্গার। উদ্ভিজ্জ পদার্থ থেকে আমরা যদি তৈরি করে থাকি উদ্ভিজ্জ অঙ্গার। তো এই রকম ভাবে কার্বনের বিভিন্ন রূপভেদগুলো কিন্তু রয়েছে। তো আজকে আমরা প্রথমে কার্বনের যে নিয়তাকার রূপভেদটা, অর্থাৎ সুনির্দিষ্ট আকৃতি থাকছে যে রূপভেদগুলোতে, সেইটা নিয়ে আমরা কেবল আলোচনা করব, অর্থাৎ হীরক, গ্রাফাইট এবং ফুলারিন। তো এই এদের যে হীরক আমরা তো নিশ্চয়ই কেউ দেখিনি, এত দামি রত্ন হিসেবে ব্যবহৃত, কিন্তু গ্রাফাইটকে আমরা কিন্তু দেখেছি। এই যে পেন্সিলের সিসের সামনে যেটা ব্যবহার করা হয় ওটা কিন্তু একটা গ্রাফাইট। আর ফুলারিন এটা সদ্য আবিষ্কৃত হয়েছে, বেশি নয়, তো 20-30 বছরের পুরনো আবিষ্কার। এইটার বর্তমান ব্যবহার কিন্তু খুব ব্যাপকভাবে হচ্ছে এবং এর প্রয়োগ ক্ষেত্রটাকে বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা। তো এই হীরক এবং গ্রাফাইট এর কিন্তু আকৃতিতে অনেক বড়। হীরকটাকে অর্থাৎ এই যে অণুর গঠনটা কিন্তু সাজিয়ে সাজিয়ে যে ভৌত অবস্থাটা আমরা দেখতে পাই, হীরকের যে আকৃতিটা অনেক বড় হয়ে থাকে, কিংবা গ্রাফাইটের অণুগুলোকে আমরা সহজে কিন্তু দৃশ্যমান হয় দেখে থাকি, অণুগুলো জুড়ে জুড়ে যেভাবে তারা পদার্থটা তৈরি করে। কিন্তু ফুলারিনগুলোকে আমরা কিন্তু তাদের অণুর গঠনটা সুনির্দিষ্ট হলেও কি হচ্ছে, এদেরকে কিন্তু সহজে দেখা যায় না, এদের আকৃতি অনেক ছোট। তো এখন আমরা প্রথমে চলে আসছি হীরক আর গ্রাফাইট এবং ফুলারিনের আলোচনাতে। তো হীরক এবং গ্রাফাইট এদের আমরা বললাম কি, এই যে বহুরূপতা দেখানোর পেছনে মূল কারণ হচ্ছে কি, তাদের অণুর গঠনের পার্থক্য রয়েছে। তো আমরা যদি গ্রাফাইটের কতগুলো ধর্ম দেখে থাকি এবং তাদের ধর্মগুলোর আলোচনা করে থাকি, প্রথমে চলে আসছি যে হীরক এবং গ্রাফাইটের যে বিভিন্ন ধর্মের আমরা তুলনাটা করব। বিভিন্ন ধর্মের তুলনাটা করব। যে বিভিন্ন ধর্ম বলতে কি, আমরা হীরক বা গ্রাফাইট যেটাকে নিয়ে আমরা প্রথমে আমরা বললাম কি, যে বহুরূপতা দেখানোর পেছনে মূল কারণটা হচ্ছে কি, তাদের অণুর গঠন। তাহলে আমরা জানার চেষ্টা করব যে হীরকের মধ্যে যে কার্বন মৌলগুলো কিভাবে সাজিয়ে একটা অণু তৈরি করেছে, কিংবা গ্রাফাইটের মধ্যে যে কার্বনের অণুগুলো বা কিভাবে রয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই সমস্ত অণুর গঠন কিন্তু তারা ব্যাখ্যা করেছেন। প্রথমে গ্রাফাইটের যে অণুগুলোর কথা বলছি, তারা কিন্তু ষড়ভুজাকৃতি যে আকার বিশিষ্ট ষড়ভুজ, সেই ষড়ভুজের প্রত্যেকটা শীর্ষ বিন্দুতে কিন্তু এগুলো একটা কার্বন পরমাণুকে আমরা নির্দেশ করছি। এই ষড়ভুজের একটা শীর্ষ বিন্দুতে কিন্তু একটা করে কার্বন পরমাণু সজ্জিত হয়ে কিন্তু এই গ্রাফাইট তৈরি করেছে। এবং গ্রাফাইটের এই যে বিভিন্ন যে কেলাসগুলো একটা কি করেছে, একটা যে স্তরে স্তরে কিন্তু সজ্জিত রয়েছে। তাহলে এইভাবে গ্রাফাইটের অণুগুলো ষড়ভুজাকৃতি, এবং এই ষড়ভুজাকৃতির যে অণুগুলোর স্তরে স্তরে আবার নিচে একটা ষড়ভুজের স্তর রয়েছে, সেই স্তরে স্তরে কিন্তু গ্রাফাইটের অণুগুলো সজ্জিত রয়েছে। এবং এই যে স্তরে স্তরে সাজানো অণুগুলো, তাদের মধ্যে কিন্তু একটা দুর্বল বন্ধনী তাদের মধ্যে রয়েছে। এই আকর্ষণে কিন্তু তারা দুর্বল আকর্ষণ, এই যে বন্ধনীগুলো কিন্তু এটা দুর্বল আকর্ষণ। সেই জন্য কি হচ্ছে কি, আমরা পেন্সিলের সিসটাকে বা গ্রাফাইটের তৈরি জিনিস নিয়ে যদি কোনো জায়গায় ঘর্ষণ করি, ঘষি, তাহলে এই স্তরগুলো আস্তে আস্তে কিন্তু খুলে যায়, এই দুর্বল বন্ধনীগুলো ভেঙে গিয়ে খুলে খুলে যেতে থাকে, তখনই কিন্তু সহজে কিন্তু আমাদের পিচ্ছিল বোধ হয়। তো এই গ্রাফাইটের এই পিচ্ছিলতার পেছনে তাদের অণুর গঠনের এই পার্থক্যটা রয়েছে। অপরদিকে হীরকের যদি আমরা গঠন পর্যবেক্ষণ করি, হীরকের অণুর গঠন কিন্তু অত্যন্ত জটিল টাইপের এবং ওরা পুরো নেটওয়ার্ক তৈরি করে। হীরকের অণুর গঠন কিন্তু আমরা যদি বলি ফেস সেন্টার কিউবিক, অর্থাৎ একটা
কিউবাকৃতি কোনো যে অণুর গঠন কিউবের ঘনকের যদি প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে আমরা কার্বন পরমাণুকে রাখি এবং প্রত্যেকটা ফেস সেন্টার এফসিসি স্ট্রাকচারে কিন্তু থাকছে। প্রত্যেকটা, এগুলো ছোট হবে না, সবাই কিন্তু সমান আকৃতির হবে। প্রত্যেকটা ফেসে কিন্তু একটা করে কার্বন পরমাণু, অর্থাৎ 6টা ফেসে 6টা তলে, সেই যে ঘনকের 6টা তলে কিন্তু 6টা কার্বন পরমাণু থাকবে। সঙ্গে সঙ্গে একটা কার্বন পরমাণু নয়, প্রত্যেকটা জায়গায় এফসিসি স্ট্রাকচার সঙ্গে সঙ্গে 2টো কার্বন পরমাণু দিয়ে বেসিস তৈরি করে। তারা বেসিস কথাটার অর্থ কি? আমরা যখন উঁচু ক্লাসে উঠব যে কোনো কঠিন পদার্থের মধ্যে অণুগুলোর যে স্ট্রাকচার থাকে তাকে আমরা 2টো ভাগে ভাগ করে আলোচনার সুবিধার্থে করে থাকি। একটা হচ্ছে ল্যাটিস আর একটা হচ্ছে বেসিস। ল্যাটিস বলতে কি, যে এই ত্রিমাত্রিক অঞ্চলে যেখানে যেখানে অবস্থান করছে কিছু কিছু যে পরমাণু কিংবা পরমাণু পুঞ্জ অবস্থান করছে, সেইগুলোকে আমরা যদি একটা করে বিন্দু দিয়ে প্রকাশ করে থাকি সেটাকে বলা হচ্ছে তার ল্যাটিস। সেই ল্যাটিসের প্রত্যেকটা ওই বিন্দু বিন্দু অঞ্চলে যদি পরমাণু পুঞ্জ বা পরমাণু গুচ্ছ থাকে, সেই যে বিশেষ স্ট্রাকচারটা তাকে বলা হচ্ছে বেসিস। এবং এই ল্যাটিস প্লাস বেসিস মিলেই তৈরি করে হচ্ছে কিন্তু ক্রিস্টাল। তাহলে এফসিসি যে স্ট্রাকচারটা বলছি, এটা প্রত্যেকটা এরকম শীর্ষবিন্দুতে 2টো করে কার্বন পরমাণু তার বেসিস হয়ে কিন্তু তৈরি করবে হচ্ছে কার্বনের যে হীরকের বিশেষ রূপভেদ। এই জটিল হয়ে যাবে এবং এখানে অর্থাৎ কার্বনের যে হীরকের রূপভেদের মধ্যে আমরা পাবো হচ্ছে এফসিসি ল্যাটিসের সঙ্গে সঙ্গে 2টো কার্বন পরমাণুর বেসিস নিয়ে কিন্তু তৈরি হয়েছে কার্বনের যে হীরকের রূপভেদটা। এবং এই রূপভেদে কার্বন পরমাণুগুলো টাইটলি প্যাকড আপ হয়ে রয়েছে, এদের মাঝে কোনো ফাঁকা স্থান প্রায় নেই বললে চলে। এবং এতটাই তারা তীব্রভাবে আকর্ষণে আবদ্ধ রয়েছে, এটা অত্যন্ত কঠিন পদার্থ। এবং সমস্ত মৌলিক পদার্থগুলোর মধ্যে সবচেয়ে কঠিনতম মৌল হচ্ছে কিন্তু এই হীরক। অর্থাৎ কার্বনের যে বিশেষ রূপভেদটা হীরক, এটাই কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিনতম যে মৌলিক পদার্থতে পরিণত হয়েছে। এবং এই কঠিনতার জন্যই এইটাকে দিয়ে বিভিন্ন ক্ষেত্রে লোহা কাটা থেকে শুরু করে কাঁচ কাটা থেকে বিভিন্ন যন্ত্রে কিন্তু এটার প্রয়োগ হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি না, আমাদের স্কুলে যখন এই সাবমার্সেল বসছিল, সেই যে গর্ত করার জন্য যে ফলাটা ছিল সামনে, সেই ফলার সামনে কিন্তু হীরকের প্রলেপ ছিল, হীরক লাগানো ছিল, যাতে করে সে শক্ত কোনো পাথরকে বা নিচে কোনো লোহা পড়লে তাকে সহজে কেটে 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 ও ভেতরে প্রবেশ করতে পারে। তো হীরকের এই ধরনের গঠন স্ট্রাকচার এবং গ্রাফাইটের এই ধরনের স্ট্রাকচার হওয়ার জন্য কিন্তু তাদের ভৌত ধর্মে অনেক পার্থক্য চলে এসেছে। তো আমরা এই গঠনগত পার্থক্যের দেখে নেওয়ার পরে এই গঠনের পার্থক্যের জন্য কিছু যে ভৌত ধর্মের আমরা তুলনা করব বলেছিলাম, তাহলে প্রথমে আমরা গঠনটা একটু তুলনা করে নিলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা চলে আসবো যে তাপ পরিবহন ক্ষমতা। এই তাপ পরিবহন ক্ষমতা কিন্তু উভয়েরই রয়েছে, গ্রাফাইটেরও যেমন তাপ পরিবহন করার ক্ষমতা রয়েছে, হীরকেরও তাপ পরিবহন করার ক্ষমতা রয়েছে। তবে কি না, এই আমাদের এই যে সাধারণত ঘরের উষ্ণতায় বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি হীরকের যে পরিবহন ক্ষমতা, তাপ পরিবহন ক্ষমতা যে কোনো ধাতুর থেকেও বেশি। সেই জন্য কিন্তু হীরককে আমাদের যে কোনো বৈদ্যুতিক সার্কিট বা বর্তনী তৈরি করা হচ্ছে, যে সমস্ত যে আইসি চিপ কিংবা তারপর কিন্তু তাড়াতাড়ি তাপটাকে যে ছড়িয়ে দেওয়ার জন্য এই হীরকের প্রলেপ কিন্তু থাকে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া দরকার যে গ্রাফাইটের মধ্যে যে পদ্ধতিতে তাপের চলাচল হয়, হীরকের মধ্যে কিন্তু অন্য পদ্ধতিতে তাপের আদান প্রদান করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোনন তৈরি হয়। এখানে যেহেতু কার্বন পরমাণুগুলো প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে বন্ধনীতে আবদ্ধ রয়েছে, সেই বন্ধনীর যে শক্তির উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে এখানে ফোনন তৈরি হয়। ফোনন, আমরা ফোনন সম্পর্কে উঁচু ক্লাসে পড়ব। ফোনন প্রচুর পরিমাণে সৃষ্টি হয়। এখানে কিন্তু ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু পরিবহনে অংশগ্রহণ করে, আর এখানে অপরপক্ষে ফোনন, মুক্ত ইলেকট্রন কিন্তু হীরকের মধ্যে নেই। সেখানে ফোনন সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু তাপের যে আদান প্রদানটা ঘটে থাকে। তো এই তাপের পরিবহন ক্ষমতার সঙ্গে সঙ্গে যে তড়িৎ পরিবহন ধর্মটা যদি আমরা তুলনা করি, তড়িৎ পরিবহন,
তো আমরা দেখব যে গ্রাফাইটের যেহেতু মুক্ত ইলেকট্রন আছে, এখানে কিন্তু তড়িৎ পরিবহনটা এখানে ঘটে থাকবে, কিন্তু হীরকের ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন নেই, তো সেখানে কিন্তু তড়িতের কুপরিবাহী, এটা কিন্তু তড়িতের কুপরিবাহী। অপরপক্ষে আমরা যখন তাপ পরিবাহিতা বলেছিলাম, এটা কিন্তু সুপরিবাহী, সুপরিবাহী এবং সবচেয়ে বেশি পরিবহন ক্ষমতাটা কিন্তু এর সবচেয়ে বেশি, ধাতুর থেকেও বেশি। অপরপক্ষে গ্রাফাইটের ক্ষেত্রে তড়িতের সুপরিবাহী। এই সমস্তগুলো পার্থক্যের সঙ্গে সঙ্গে আমাদের এই যে গঠনটা আমরা জেনে নিয়েছি, গঠনটা থেকে আমরা যদি রাসায়নিক ধর্মের তুলনা করি, যে ধর্মের মধ্যে আমরা এগুলো তো ভৌত ধর্মের কিছু আমরা দেখলাম, সঙ্গে সঙ্গে রাসায়নিক ধর্মের মধ্যে যদি বলি 4 নম্বর ধর্ম হিসেবে রাসায়নিক সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা অর্থাৎ কোন পদার্থটা বেশি সক্রিয় হবে। তো রাসায়নিক সক্রিয়তা দেখতে গেলে উভয়ে যেহেতু এই যে সব কার্বন দিয়ে গঠিত, তাহলে এই পদার্থগুলোকে আমরা যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে প্রচুর পরিমাণে পোড়ানো হয় প্রচুর তাপে, সবাই কিন্তু কি উৎপন্ন করবে, এই হীরকও কিন্তু আর গ্রাফাইটও কিন্তু সবাই কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে ফেলবে। অর্থাৎ গ্রাফাইট হোক হীরক হোক সবাই কিন্তু কার্বন দিয়ে তৈরি, এটা তার প্রমাণ দেবে। কিন্তু হীরক কিন্তু অত সহজে কিন্তু বিক্রিয়া করবে না, তো যদি দেখা যায় কোনো কন্ডিশনে সে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসই তৈরি করে। অর্থাৎ রাসায়নিকভাবে সক্রিয়তা কিন্তু হীরকের অনেক কম হবে, গ্রাফাইটেরও কম, তবে কিন্তু ওদেরকে যদি বায়ুর উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় সবাই কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উৎপন্ন করবে। তো এইভাবে হীরক এবং গ্রাফাইট যেটা নিয়তকার কার্বনের রূপভেদের মধ্যে পড়ছে, তাদের আমরা পারস্পরিক আলোচনাগুলো করলাম। সঙ্গে সঙ্গে আর একটা নিয়তকার রূপভেদের সম্পর্কে আমরা যেটা বলেছিলাম সেটা ছিল কি, সেটা হচ্ছে না ফুলারিন। নিয়তকার রূপভেদের মধ্যে আর একটা যেটা ছিল সেটা কি ফুলারিন। এই ফুলারিনও কিন্তু সুনির্দিষ্ট আকৃতি রয়েছে। তো ফুলারিনের যে অণু, একটা ফুলারিনের অণুর মধ্যে কিন্তু কার্বন পরমাণুগুলোর সংখ্যা পার্থক্য হয়। যে একটা ফুলার বিভিন্ন সংখ্যক কার্বন পরমাণু, ধরো কার্বন 60টা কার্বন পরমাণু মিলে, ধরো অনেক সময় যে আমরা যে ফুটবল দেখে থাকি, ফুটবলের যে উপরে যে প্রত্যেকটা চাকতি চাকতি আকৃতির মতো করে করে এই যে পুরো খোপ খোপ হয়ে পুরো ফুটবলটাকে তারা ঘিরে ধরেছে, সেই রকম ভাবে কার্বন পরমাণুগুলো কিন্তু এমন ভাবে তারা সজ্জিত হয়ে হয়ে একটা বৃত্তাকার বা প্রায় বৃত্তাকার গঠন তারা তৈরি করতে পারে। কার্বন পরমাণুর সংখ্যা যদি বিভিন্ন হয়ে থাকে, তারা কখনো কখনো পুরো বৃত্তাকার গঠন হতে পারে, কখনো তারা যে উপবৃত্তাকার গঠন হতে পারে, কার্বন 16, কার্বন 80, অর্থাৎ কার্বন পরমাণুগুলোর সংখ্যা এইভাবে তারতম্য ঘটতে পারে। তারতম্য ঘটিয়ে কিন্তু এই ছোট ছোট অণু হিসাবে তারা কিন্তু অবস্থান করে। সেই যে বিশেষ গঠনটা কিন্তু একটা বর্তমানে যে ইলেকট্রনিক্স ক্ষেত্রে হোক কিংবা চিকিৎসা ক্ষেত্রে এই ফুলারিনের নিয়ে কিন্তু বেশ সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং ফুলারিনের দিকে কিন্তু বিজ্ঞানীদের নজর রয়েছে এবং এটা নিয়ে গবেষণার কাজ কিন্তু এখনো চলছে। বিভিন্ন প্রকার যে ন্যানো টেকনোলজিতে এই কার্বনের রূপভেদটাকে বিশেষ করে ব্যবহার করার চেষ্টা চালানো হচ্ছে। তো এই রকম ভাবে আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্তভাবেই আজকে যেটা আলোচনা করলাম, বহুরূপতাটা কাকে বলে, বহুরূপতাটা কাদের দেখা যাচ্ছে, কিছু মৌলিক পদার্থের যে দেখাচ্ছে সেইটাকে বহুরূপতা বলবো। এই যে বহুরূপতা দেখানোর পেছনে মূল কারণ হচ্ছে কি, আমরা বললাম যে কেলাস তৈরি বা ক্রিস্টাল বা কেলাস কাকে বলে। এই কেলাসটা কাকে বলে জানতে গিয়ে আমরা আমাদের চোখে দেখা কতগুলো কেলাসের উদাহরণ দিয়ে বোঝালাম, সেইগুলো বিশেষ করে কিন্তু যৌগিক পদার্থের কেলাস। সেই যাই হোক, কেলাস সম্পর্কে জানার পরে আমরা এই বহুরূপতার কতগুলো বৈশিষ্ট্য আমরা জানলাম, যে তাদের যে ভৌত ধর্মগুলোর বৈশিষ্ট্য কি কি বা রাসায়নিক ধর্মের কিছু বৈশিষ্ট্যগুলো কি। সঙ্গে সঙ্গে আমরা এই যে কার্বন যে মৌলটার যার বহুরূপতা অনেক বেশি বা ব্যাপক পরিমাণে দেখাচ্ছে, তাদের বহুরূপতাগুলো আমরা আলোচনা করলাম, বিশেষ করে নিয়তকার রূপভেদটা নিয়ে। তো এর পরের ক্লাসে আমরা নিশ্চয়ই অনিয়তকার রূপভেদগুলো সম্পর্কে জানবো, তাদের ব্যবহার সম্পর্কে জানবো।